নির্বাচন কমিশন যতটা আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছে বলে আমার মনে হয়েছে, ততটা কিন্তু বাস্তবের চরিত্র তা নয়। ফলাফল যাই হোক নাই হোক, বিজেপি কর্মীরা ধরে নিয়েছেন অ্যান্টি ইনকামবেন্সি ভোট পড়েছে বলেই এত বেশি হয়েছে। নির্বাচন কমিশনও বাংলা ভাষীদের বিরুদ্ধে রয়েছে। ফলে এবারের নির্বাচনে অবশ্যই কিছুটা হলেও ভিলেনের আসনে রয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক বেশি সচেতন। তারা জানেন কোনটা হাতির দেখানোর দাঁত আর কোনটা হাতির খাওয়ার দাঁত। মমতা ব্যানার্জিও প্রাক্তন কংগ্রেসী, ফলে নেতৃত্ব নিয়ে একটা বিরোধী শিবিরের লড়াই, চাপা উত্তেজনা, বিভাজন থাকবে। সেই বিভাজনের ফায়দাটা পাবে বিজেপি। পরিবর্তনের গন্ধ কিন্তু ততটা উগ্র নয় যতটা উগ্র হল আমরা 2011 সালে দেখেছিলাম, যেবার বামপন্থীরা 34 বছরের ক্ষমতা থেকে বিদায় নিলেন। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, বিধানসভা নির্বাচন। 294টি আসনের মধ্যে ইতিমধ্যে প্রায় অর্ধেক আসনের নির্বাচন হয়ে গেছে গত 23 এপ্রিল। পরবর্তী নির্বাচন হবে 29 এপ্রিল। এই গত 23 এপ্রিল একটা বিরাট সংখ্যক ভোটার, প্রায় 92% উপরে ভোটার, তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং এটা নিয়ে এই ভোটাধিকার কি মানে বার্তা দিচ্ছে, কি ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বা সেখানকার রাজনীতির সর্বশেষ পরিস্থিতি কি, এটা নিয়ে কথা বলবো। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তরুণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক। তরুণ চক্রবর্তী, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো এই যে প্রথমে যেটা বলছিলাম যে 23 তারিখের নির্বাচনে যে বিপুল সংখ্যক মানুষ এই গরমের মধ্যে দীর্ঘ সময় লাইন দিয়ে ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন, এটা থেকে আসলে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? খুব জটিল এবং কঠিন প্রশ্ন। রাজ্যের মানুষ, রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক দলগুলি সেটা বোঝারই চেষ্টা করছে, কারণ অভূতপূর্ব এবারের নির্বাচন। সাধারণত দেখা গেছে যখন বেশি ভোট পড়ে তখন মনে করে ধরে নেওয়া হয় প্রতিষ্ঠান বিরোধী ভোট। প্রতিষ্ঠান বিরোধী বলতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে ভোটটা গেছে, এটা কেউ কেউ এরম ন্যারেটিভে পৌঁছবার চেষ্টা করছেন। কিন্তু এবারের ভোটটা শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপি হচ্ছে না। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনও নিজেদের অজান্তেই বোধহয় একটা পক্ষ হয়ে উঠেছে। ফলে এই যে ভোটটা পড়লো, এই ভোটটা নির্বাচন কমিশনের বিরুদ্ধেও মানুষের ভোট কিনা সেটা জানা যাবে 4 মে। আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ যে ভোটটা দিয়েছেন, বেশিরভাগ মানুষ, তাতে তারা কেউ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে পারেন, কারণ টানা 15 বছর তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে ক্ষমতায় রয়েছে। কেউ কেউ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও ভোটটা দিতে পারেন, কারণ কেন্দ্রীয় সরকারের আমলে পশ্চিমবঙ্গের নাগরিকদের নাগরিকত্বটাই বিরাট প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী, এর মাধ্যমে মানুষকে নাগরিকত্বের পরীক্ষায় বসতে হয়েছে। বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখনো সেই পরীক্ষায় উত্তীর্ণ হননি। দেখা গেছে বাবা ভোটার, মা ভোটার নয়, বা বাবা মা দুজনেই ভোটার, সন্তান তাদের ভোটার নয়, তাদের নাগরিকত্ব এখনো স্ক্যানারের মধ্যে রয়েছে। এটা নিয়ে মানুষ বিরক্ত। এর সঙ্গে রয়েছে ধর্মীয় বিভাজন, সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রশ্ন। ফলে কার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এখনই তার কনফিউশন টানা খুবই কঠিন। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ভোট দিয়েছেন, মানুষ পশ্চিমবঙ্গের যে স্থিতাবস্থা রয়েছে তার পক্ষে ভোট দিয়েছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু আবারও বলছি, এই এত বিপুল সংখ্যক ভোট কেন পড়লো, কিভাবে পড়লো, সেটা 4 মের আগে জানা যাবে না। তবে এটা বলতে পারি, মানুষের নাগরিকত্ব যেখানে এখানে একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়েছে, তাই বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে চাকরি করে, আবার অন্য রাজ্যের মানুষ এখানে চাকরি করে।
বা পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত, তারা সকলে এবার বিপুল পরিমাণে পশ্চিমবঙ্গে এসছেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে। যেমন আজকেই বিভিন্ন সংবাদপত্রে দেখছিলাম যে দিল্লিতে গৃহকর্মী পাওয়া যাচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের যে মানুষগুলো দিল্লিতে গৃহকর্মীর কাজ করেন তারা সবাই চলে এসেছেন ভোটাধিকার প্রয়োগ করতে। তেমনি বিভিন্ন রাজ্য থেকে স্পেশাল ট্রেনে করে মানুষ আসছেন ভোটাধিকার দিতে। এবারের মতো ভোট দেওয়াটা এত বেশি জরুরি পশ্চিমবঙ্গের মানুষ আগে মনে করেছেন বলে আমার মনে হয় না। ফলে কি হবে রেজাল্ট, সরকারের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, কোন সরকারের বিপক্ষে যাবে, নির্বাচন কমিশন যিনি অলরেডি প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে পড়েছে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, তাদের বিরুদ্ধে মানুষ ভোট দেবে কিনা বা তাদের পক্ষে, সেটা ফলাফল বেরোনোর আগে বোঝাটা খুব মুশকিল। তো এই জায়গায় আপনি যেখান থেকে শেষ করলেন যে নির্বাচন কমিশনার মানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আপনার এই ভোটে প্রধান চরিত্র যদি ধরা হয় তাহলে এক হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি তৃণমূলেরও প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজন হচ্ছেন বিজেপির যিনি একচ্ছত্র বিজেপির নায়ক সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই এর পাশাপাশি সবচেয়ে বেশি যে নামটা উচ্চারিত হচ্ছে সে নামটি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই জ্ঞানেশ কুমারের বিষয়ে যে আপনি একটু আগেই বলছিলেন যে এই নির্বাচন কমিশনের কারণে কিন্তু এই তাদের নিবিড় যে এসআইআরের সূত্রে বহু লোকের, আমরা যতদূর জেনেছি যে ২৭ লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই যে তাদের নাগরিকত্ব এখন চ্যালেঞ্জের সম্মুখীন। এখন এই জ্ঞানেশ কুমার কি একটা মানে পার্টিজান ভূমিকা বা একপেশে ভূমিকা পালন করছেন? এটা একটা কঠিন প্রশ্ন। আমি গত দুদিন ধরে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা ঘুরে বেড়াই। এমনকি এবারের ভোটে যারা একটা বড় ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে মতুয়া, সেই মতুয়াদের শিবিরেও আমি গিয়েছিলাম। বিজেপির ড্যামেজ কন্ট্রোল নেমে বিজেপি নেতারা বলছেন যে যেসব বাংলাদেশি 2024 সালের আগে অব্দি ভারতে এসছেন তাদেরকে হিন্দু, বিশেষ করে হিন্দু অমুসলিমদের নাগরিকত্ব দেবে। তারা 2014 সালকে ভিত্তি বছর করে 2014 সালের 31 ডিসেম্বরকে ভিত্তি বছর করে নতুন নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ পাশ করায়, পরে সেটা 2024 সাল করা হয়। কিন্তু এই আইন হলেও এখনো সে আইনের প্রয়োগ সেভাবে হচ্ছে না। আমার কাছে যা খবর, লক্ষাধিক মানুষ দরখাস্ত করেছিলেন নাগরিকত্বের জন্য, তারা বেশিরভাগই বাংলাদেশি, কিন্তু নাগরিকত্ব পেয়েছেন খুব বেশি হলে 1200 মানুষ, মানে 1% কাছাকাছি লোক নাগরিকত্ব পেয়েছেন। এতে তাদের একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ বিক্ষোভের মধ্যেই নির্বাচন কমিশন স্পেশাল যে রিভিশন করছেন, ইন্টেনসিভ রিভিশন, সেই রিভিশনেও দেখা গেছে নাগরিকত্বের জন্য মানুষকে হয়রানি হতে হচ্ছে। আর একটা জিনিস, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের পুরো জিনিসটাকেই সন্দেহজনক ভাবে দেখছেন, পুরো গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে। কিন্তু তার যে মেশিনারি, সেই মেশিনারিটা স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের। ফলে কি হচ্ছে, নির্বাচন কমিশন যতটা আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছে বলে আমার মনে হয়েছে, ততটা কিন্তু বাস্তবের চরিত্র তা নয়। প্রচুর কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে বলা হচ্ছে, কিন্তু এখনো ল অ্যান্ড অর্ডারটা পুলিশই কন্ট্রোল করছে, যে পুলিশ সাধারণত শাসক দলের অনুগত থাকে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামে রাজ্য সরকারের হাতেই তাকে বেশি ক্ষমতা। জ্ঞানেশ কুমার অনেক কথা বলছেন, অনেক কিছু করছেন, তাতে শত্রু বাড়লেও কার্যকরী ক্ষমতা কতটা থাকছে, কতটা কি হবে, আমার মনে সন্দেহ আছে। বরং পশ্চিমবঙ্গের মানুষ কেউ কেউ মনে করছেন এটা বাংলার, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা রাখা হয়েছে, তো বাংলার অস্মিতার পক্ষে ওটা ক্ষতিকারক বলে অনেকে মনে করছেন। তৃণমূল এবার স্লোগান তুলেছে জয় বাংলা, তাদের মূল স্লোগান, বিভিন্ন মিটিং মিছিলে জয় বাংলা বলা হচ্ছে। বাঙালি অস্মিতা তৃণমূলের এবারের ভোটের মূল সম্পদ। বিজেপি সাধারণত হিন্দি ভাষীদের দল, তারা ইচ্ছাকৃতভাবে তারাও হিন্দি শব্দ বেশি ব্যবহার করছে প্রচারে, এবং তাদের বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা সকলেই হিন্দি ভাষী। এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে
বাঙালি অস্মিতার যে লড়াই, সেই লড়াইয়ে কোনো না কোনো ভাবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের চেষ্টায় নির্বাচন কমিশনকেও সেই হিন্দিভাষীদের পক্ষের লোক বলে দাগিয়ে দেওয়া হয়েছে। মানুষ অনেকেই সেটা বিশ্বাসও করছেন, তারাও মনে করছেন বাঙালি অস্মিতার বিরুদ্ধে এই লড়াইতে আহ নির্বাচন কমিশনও বাংলা ভাষীদের বিরুদ্ধে রয়েছে। ফলে এবারের নির্বাচনে অবশ্যই কিছুটা হলেও ভিলেনের আসনে রয়েছে নির্বাচন কমিশন। তো আপনি এই যে বিষয়টি বলছিলেন যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, আমরা দেখেছি যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এসব মিলিয়ে প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তারা পশ্চিমবঙ্গে এখন টহল দিচ্ছেন। মানে দেখে মনে হচ্ছে অনেকটা, আপনার রিপোর্টেও আমরা দেখছিলাম যে যুদ্ধ যুদ্ধ অবস্থা, কিন্তু আদপে কি ভোটটা এই অবস্থায় নাকি এই দিকে আসলে ঠেলে দেওয়া হয়েছে? বা প্রথম দিনের যদি প্রথম পর্বের নির্বাচনের কথা বলেন যে সহিংসতা তো তারপরেও কোনো না কোনো ঘটনা ঘটেছে, তো এই বাহিনী আসলে কতটুকু সাহায্য করতে পারলো, বা সাহায্য করলো না আতঙ্ক ছড়ালো, কি করলো? আমার ধারণা কেন্দ্রীয় বাহিনী করার ক্ষমতা খুব বেশি কিছু নেই, কারণ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আহ এই কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশের অধীনেই কাজ করতে হয়। নির্বাচন কমিশন যাই বলুক, ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, সেটা যদি ডিক্লেয়ার করা না হয় তাইলে কেন্দ্রীয় বাহিনীকে, তাদের হাতে পুলিশিং পাওয়ার নেই, তাদের হাতে ল অ্যান্ড অর্ডার রক্ষা করার ক্ষমতা থাকলে তারা কাউকে অ্যারেস্ট করতে পারে না, আটক করতে পারে। অনেক রকম সাংবিধানিক জটিলতা রয়েছে, ফলে তারা থাকলে তারা হয়তো এরিয়া ডোমিনেট করতে পারে, কিন্তু এখানকার ভূগোল, এখানকার রাজনীতি, এখানকার সমাজ জীবন সম্বন্ধে তাদের তেমন কোনো আইডিয়া নেই। হঠাৎ করে কেউ এসে কোনো পাড়ায় 2-4 জন এসে দাঁড়িয়ে 2-4 দিনের জন্য তারা যে ব্যাপক পরিবর্তন আনতে পারে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তাদের পোশাক আশাক, হাতের দামি বন্দুক, মানুষ কিছুটা হলেও মানসিক একটা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের নেতা কর্মীরা অনেক বেশি সচেতন। তারা জানেন কোনটা হাতির দেখানোর দাঁত আর কোনটা হাতির খাওয়ার দাঁত, দুটো দাঁতের পার্থক্য তারা বোঝেন। যার ফলে আমরা প্রথম দফার নির্বাচনে যদি দেখি, আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও চোখে চোখ রেখে লড়াই করেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের কর্মীরা। এটা নির্বাচন কমিশন একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে পশ্চিমবঙ্গের, শুধু নির্বাচন কমিশন না, বাইরের লোকেদের। কারণ পশ্চিমবঙ্গে যখন কোনো সরকার আসে, সেই সরকার সহজে যায় না। বামেরা 34 বছর ছিলেন পশ্চিমবঙ্গের শাসক দল হিসেবে, এবং তৃণমূল কংগ্রেস টানা 15 বছর আছে। এই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জয় বা বামেদের নির্বাচনী জয় অনেক সময় বাইরে থেকে মনে করা হতো যে শুধুমাত্র মেশিনারিজ দিয়ে, দলীয় মেশিনারিজ দিয়ে অসাধু উপায়ে জয়লাভ হয়েছে। আমি একটা জিনিস বুঝি, এবং এটা আমার কথা নয়, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি কংগ্রেসের খুব শীর্ষস্থানীয় নেতা ছিলেন, তিনি একটা কথা বলতেন, যদি বুথগুলোতে কর্মী দিতে না পারি, বুথে যদি আমাদের কর্মী না থাকে, এজেন্ট না থাকে, তাহলে বিরোধী পক্ষ রিগিং করতে পারে, রিগিং করে বিশাল জয় সম্ভব নয়, নির্বাচনের ফলাফল বদলানো যায় না। কারণ রিগিং তখনই হয় যখন প্রতিপক্ষ অতি দুর্বল থাকে। তো পশ্চিমবঙ্গের নির্বাচনেও আমার মনে হয় যদি প্রতিপক্ষ প্রতি বুথে এজেন্ট দিতে পারে বা প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে ভোটের ফল কোনো কারো পক্ষেই বদলানো সম্ভব নয়। সে সেন্ট্রাল ফোর্স থাকুক আর না থাকুক, বড়জোর মার্জিন বাড়াতে কমাতে পারে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোটে জেতা যায় না। সেন্ট্রাল ফোর্স পোলিং বুথের ভিতর ঢুকতে পারবে না। পোলিং বুথের ভিতর ঢুকবে যেখানে ভোট দান চলবে, সেখানে সমস্ত প্রার্থীর এজেন্টরা এবং পোলিং অফিসিয়ালসরাই থাকতে পারে। ফলে সেন্ট্রাল ফোর্স কত কি করতে পারবে আমি জানি না, তবে হ্যাঁ, বিজেপি কর্মীদের একটা বড় অংশের মনোবল বাড়াতে পারছে। সেই দিক থেকে বিজেপি কর্মীরা মনোবল দিক থেকে চাঙ্গা হতে পারে। আদারওয়াইজ ভোটের ফলাফলে কেন্দ্রীয় বাহিনী তেমন কিছু করতে পারবে না। বরং আমি বলতে পারি, নির্বাচনকে ঘিরে যে উৎসবের পরিবেশ বাংলায় আমরা অতীতে লক্ষ্য করেছি, এবার যেন সেই উৎসবের রং অনেকটাই ফিকে। কারণ এই কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি মানুষের স্বাভাবিক যে উৎসাহটা সব রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে, বেশ গান গাইতে গাইতে,
এই গরমের মধ্যেও মিছিল করে বা ছোট ছোট পথসভা করে যে স্থানীয় বক্তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতেন, সেটা যেন কোথাও এবার একটু কম মনে হচ্ছে। একইতে দাবদাহ চলছে, আর একদিকে নির্বাচন কমিশনের চোখ রাঙানি। দুটোর ইয়েতে উৎসবের সুরটা ফিকে হয়েছে। তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মীরা সকলেই রাজনৈতিকভাবে সচেতন, ফলে তারা তাদের মতো করে লড়াই করছেন বলেই আমার মনে হচ্ছে। তো আপনি 2 দিন এই যে মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনা এবং নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকায় ঘুরেছেন এবং এদের একটা বড় অংশ এদেশ থেকে বিভিন্ন সময়, সে 47 পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে সেখানে গেছেন। তাদের মধ্যে আপনি আমরা এর আগে দেখেছি যে বিজেপি মানে প্রতি এক ধরনের সফট কর্নার বা মনোভাব তাদের বিজেপি সমর্থক হিসাবে পরিচিত করানো হচ্ছিল। তাদের মনোভাবটা আপনি ওই ঘুরে কি বুঝলেন? একটা জিনিস, একটা কথা আছে না বাংলায়, আশায় বাঁচে চাষা। এই মনোভাবটা কারো কারো মধ্যে আছে, আর কারো কারো মধ্যে আছে ক্ষোভ। আশায় বাঁচে চাষা মানে যারা এতদিন বিজেপিকে ভোট দিয়ে এসেছিলেন, ভেবেছিলেন নাগরিকত্ব তারা পেয়ে যাবে বিজেপি এলে, তারা এখনো পাননি। তারা এর জন্য বকলমে বিজেপি পার্টি ফান্ডে 1000 রুপি করে দিয়েছেন, বা এখনো দিচ্ছেন কেউ কেউ, যে নাগরিকত্বটা তারা পেয়ে যাবেন, কিন্তু তারা পাননি। তবে তাদের একটা বড় অংশের আশা যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সেটা পেতে সুবিধা হবে। আরেক পক্ষ সরাসরি বিজেপির বিরুদ্ধে, তাদের বক্তব্য এতকাল তো বিজেপিকে দিলাম, কি পেলাম? কি পেলাম? আমরা তো কিছুই পাইনি। যেমন গাইঘাটা কেন্দ্র, যেটা মতুয়াদের একেবারে গড়, সেখানে এবার 17,000 ভোটারের নাম বাদ গেছে। তার মধ্যে 12,000ই হচ্ছেন মতুয়া, বাকি 5,000-দের মধ্যে মুসলিম আছেন, আপার কাস্ট হিন্দুরাও আছেন। এবার এই যে 12,000 লোকের নাম বাদ গেল, এটা বাদ দিয়েছে নির্বাচন কমিশন। মজার কথা, নির্বাচন কমিশন যাদের মাধ্যমে বাদ দিয়েছে সেই মেশিনারিজটা তো রাজ্য সরকারের, কিন্তু মানুষের ক্ষোভ কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের উপরেও বিজেপির উপরেও কিছুটা বর্তাচ্ছে। আমি একটা মজার জিনিস দেখলাম, পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র 100% বাংলাদেশিদের নিয়ে একটা পৌরসভা আছে, সেটার নাম হচ্ছে কুপার্স ক্যাম্প। এখনো নামটা কুপার্স ক্যাম্পই রয়ে গেছে। সেই কুপার্স ক্যাম্পে আমার সঙ্গে এক ভদ্রমহিলার পরিচয় হলো, মঞ্জুবালা সরকার, যিনি 1952 সালে বাংলাদেশের বরিশাল থেকে পশ্চিমবঙ্গে আসেন। এসে তিনি শরণার্থী শিবিরে আছেন, তার 90 বছরের উপরে বয়স। তিনি কেন্দ্রীয় সরকার, ভারত সরকারের কাছ থেকে শরণার্থী ভাতা পাচ্ছেন এখনো, 2,000 টাকা রুপি করে প্রতি মাসে, সঙ্গে চাল, গম, ডাল এসবও পাচ্ছেন। আবার তিনি তার মতো 17 জন ঘোষিত শরণার্থী এখনো রয়ে গেছেন, যারা সাবেক পূর্ব পাকিস্তান থেকে এখানে এসছেন, কিন্তু তারা আবার ভোটও দিচ্ছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, ভোট কাকে দেবেন? উনি বললেন, আমার যে আমি যেখানে 52 সাল থেকে যে বাড়িটায় রয়েছি, সে বাড়ির কাগজ আমাকে যে দেবে। কিন্তু বাড়ির কাগজটা কে দেবে? বাড়ির কাগজ দেওয়ার মালিকানা দিল্লির সরকারের উপর, দিল্লির মানে কেন্দ্রীয় সরকারের উপরে, রাজ্য সরকারের হাতে কিছু নেই। তবু ওই বৃদ্ধা ভদ্রমহিলা, তার ক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে। কারণ রাজ্য সরকার জমি দেওয়ার মালিক না হলেও তার ধারণা রাজ্য সরকারই চেষ্টা করলে তাকে জমির মালিকানা বা পাট্টা দিতে পারে। তো এরকম মানুষের এক একজনের এক এক রকম কনসেপশন, এক একজনের এক এক রকম ধারণা। তবে এবার মনে হচ্ছে, গতবার মতুয়ারা বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছিলেন, তার ফলাফল আমরা দেখেছি। এবার মনে হচ্ছে সেই ভোটে ফাটল ধরবে, এটা তৃণমূলের জন্য কিছুটা লাভজনক হতে পারে। তো আমি যদি পরের পর্যায়ে 29 তারিখের ভোটের ব্যাপারে আসি, তো 29 তারিখের ভোটটা কেমন হতে পারে? প্রথম পর্বের ভোট দ্বিতীয় পর্বে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? প্রথম পর্বের ভোট নিঃসন্দেহে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিয়েছে। ফলাফল যাই হোক নাই হোক, বিজেপি কর্মীরা ধরে নিয়েছেন অ্যান্টি ইনকামবেন্সি ভোট পড়েছে বলেই এত বেশি হয়েছে। এটা বিজেপি কর্মীদের একটু হলেও মনোবল বাড়িয়েছে বলে আমার মনে হয়। দ্বিতীয় পর্বে যেসব জায়গায় ভোট হচ্ছে, সেই জায়গাগুলো মূলত তৃণমূলের শক্ত ঘাঁটি। নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, এই হুগলি, এইসব জায়গায় তৃণমূলের এমনিতেই ভালো ফল করার কথা। কিছু কিছু আসনে সিপিএম ভালো প্রার্থী দিয়েছে। ভালো প্রার্থী বলতে অল্প বয়সী ছেলে মেয়ে, শিক্ষিত, এবং যাদের একটা জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা আছে।
তারা জিততে না পারলেও তৃণমূল বিরোধী ভোট তারা কিছু কাটতে পারে বলে আমার মনে হয়। ফলে আলটিমেটলি সুবিধা তৃণমূলেরই বেশি পাওয়ার কথা, যদি না বড় কোনো অঘটন ঘটে বা বড় কোনো ঘটনা ভোটের হাওয়া পাল্টে দেয়, যেমন আমরা দেখেছি পুলওয়ামা, জঙ্গি হানা বা এই টাইপের কিছু না হয়, তাহলে দ্বিতীয় দফায় নিঃসন্দেহে তৃণমূলের আসন সংখ্যা বাড়তে পারে। আর একটা জিনিস আমার যেটা প্রথম দফা দিয়ে বলা হয়নি, যেটা পশ্চিমবঙ্গে গত বছর জোট করেও বাম, কংগ্রেস এবং আইএসএফ বা অন্যান্য দল যে জোট করেছিল, জোট করেও একটি আসনও জিততে পারেনি। এবার কিন্তু আমার মনে হচ্ছে কংগ্রেস 3টে বা 4টে আসনে জেতার মতো জায়গায় রয়েছে। বামপন্থীরা একটি আসনে জিতলেও জিততে পারে। এটা একটা নতুন ইয়ে, কংগ্রেস আবার পশ্চিমবঙ্গে খাতা খুলতে চলেছে। যদিও কংগ্রেস আর সিপিএম এর জোট হয়নি, তবুও একক শক্তিতে কংগ্রেস জেতার মতো অন্তত 3টি আসনে রয়েছে বলে আমার মনে হয়েছে। বাকি বাদ দিলে আমার মানুষের সঙ্গে কথা বলে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভাও দেখেছি আমি, এসব দেখে যা মনে হচ্ছে সেই জনসভায় যারা যোগ দিয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ যা বলছে, পরিবর্তনের গন্ধ কিন্তু ততটা উগ্র নয় যতটা উগ্র হল আমরা 2011 সালে দেখেছিলাম, যেবার বামপন্থীরা 34 বছরের ক্ষমতা থেকে বিদায় নিলেন। এবার কিন্তু অতটা উগ্র নয়। আমার তো মনে হচ্ছে এখনো অ্যাডভান্টেজ তৃণমূল। তবে হ্যাঁ, মানুষের মনের ভিতরে কি আছে সেটা তো বলা যায় না, তবু আমি বলতে পারি। কারণ বড় কারণ হচ্ছে এই নাগরিকত্বের পরীক্ষায় সবচাইতে বেশি আতঙ্কগ্রস্ত হয়েছেন সংখ্যালঘু মুসলিমরা। মুসলিমরা আতঙ্কিত। পশ্চিমবঙ্গে 30 থেকে 35% মতো মুসলিম ভোট আছে। আমার ধারণা যেহেতু তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, তাই তারা বিজেপি বিরোধী প্রধান শক্তি তৃণমূলকেই ভোটটা দেবেন বলে আমার মনে হয়। 2-1টি কেন্দ্রে ব্যতিক্রম হতেই পারে, সেক্ষেত্রে কংগ্রেস অ্যাডভান্টেজ পেতে পারে। আদারওয়াইজ সব মিলিয়ে অ্যাডভান্টেজ তৃণমূল আমার মনে হয়েছে। এখন বাকিটা 4th মে বোঝা যাবে, বা 29 তারিখে আরো একটা আওয়াজ পাওয়া যেতে পারে। তো এখন যদি 4 মের ফলাফলে আমরা যদি হাইপোথেটিক্যালিও ধরি যে 4 মের ফলাফলে তৃণমূল আবারও গতবারের মতো বিপুল সংখ্যক বিজয় নিয়ে আসলো, বা বিপুল সংখ্যক না হলেও তৃণমূল আবার স্বচ্ছন্দে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলো, এটা ভারতের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয়, এটা আমার ধারণা, যদি তৃণমূল বিপুল সংখ্যক জিতে আসে সর্বভারতীয় রাজনীতিতে বিজেপির হাতে কিছুটা হলে সুবিধা হবে, অসুবিধার কিছু নেই। যদি না আসামটাও বিজেপির হাতছাড়া হয়। কারণ তৃণমূল বড় শক্তি হয়ে এলে তৃণমূল তখন বিরোধী জোটের নেতৃত্বের দাবিদার হবে। বিরোধী জোট মানে কংগ্রেসের নেতৃত্বের প্রতি অনেকদিন ধরেই তৃণমূলের অনাস্থা, সেই অনাস্থা আরো বাড়বে। এই অনাস্থা বাড়ার ফলে কি হবে, বিরোধী ঐক্য তছনছ হয়ে যাবে। এই বিরোধী ঐক্য তছনছ হলে তাহলে লাভ বিজেপি। কারণ ভারতবর্ষের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে বিরোধী শিবিরের সবচেয়ে বড় শক্তি কংগ্রেস, তার ধারে কাছেও কেউ নেই। তৃণমূল যদি খুব ভালো রেজাল্ট করে পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসন 42টা পেতে পারে, এর বেশি 43 তো হবে না, 42টাই পাবে। আর কংগ্রেস যদি খুব খারাপ করে তাহলেও 42-এর বেশি পাবে। এবারই তো 100-র কাছাকাছি আসন, 199 বা 100 আসন কংগ্রেসের দখলে রয়েছে। ফলে কংগ্রেস নিশ্চয়ই বড় শরিক হয়ে তৃণমূলের হাতে নেতৃত্ব ছাড়বে না। এই নেতৃত্ব নিয়ে একটা, মমতা ব্যানার্জিও প্রাক্তন কংগ্রেসী, ফলে নেতৃত্ব নিয়ে একটা বিরোধী শিবিরের লড়াই, চাপা উত্তেজনা, বিভাজন থাকবে। সেই বিভাজনের ফায়দাটা পাবে বিজেপি। কিন্তু কিন্তু একটা বড় জিনিস হয়ে দাঁড়াবে যে মোদী এবং অমিত শাহর যে জুটি, তাদের বিজয়ের রথ আটকে গেল পশ্চিমবঙ্গে এসে, এবং যদি আসামেও আটকে যায় তাহলে তাদের নেতৃত্ব বড় ধরনের প্রশ্নে মুখে পড়বে। কেরালাম, তামিলনাড়ু বা পুদুচেরিতে বিজেপি জেতার কোনো সম্ভাবনা নেই, এটা সবাই জানে। কিন্তু পশ্চিমবঙ্গে সর্বশক্তি নিয়োগ করেছে। আসাম তাদের সরকার ছিল, সেটা ধরে রাখার লড়াই। পশ্চিমবঙ্গে সর্বশক্তি দিয়েও যদি বিজেপি জিততে না পারে, তাহলে তাদের যে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের যে অ্যাডভাইজারি বডি, তারা কিন্তু মোদী অমিত শাহ
নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবেই তাদের, তখন সেই দিক থেকে তারা একটু বিপাকে পড়তে পারে। আদারওয়াইজ আমরা অতীতেও দেখেছি তৃণমূল অনেক দুর্যোগের সময় বিজেপিকে সাহায্যই করেছে। এর জন্য সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রচারও চালাচ্ছে যে দিদি ও মোদি মানে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিংও আছে, একটা সেটিং এর তত্ত্ব একটা খুব চলছে পশ্চিমবঙ্গে, আপনিও জানেন। ফলে পশ্চিমবঙ্গ হারলে বিজেপির সুবিধা না অসুবিধা এটা আগামী দিনই বলা যাবে, এখন বলার মতো জায়গায় নেই। কারণ যতই এখানে মানে একটা কথা ছিল আগে কংগ্রেস সিপিএম সম্পর্কে বলা হতো দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি, তো এখানে কুস্তি বিজেপির আর তৃণমূলের কুস্তি আমরা দেখতে পাচ্ছি। দিল্লিতে দোস্তি আছে কিনা সেটা কতটা গভীর কতটা কি সেটা কিন্তু প্রকাশ্যে নয়, সেটা গোপনে। সে কুস্তিরও কিছু নমুনা আমরা জানি, দোস্তিরও নমুনা আমাদের কাছে আছে। ফলে লাভ ক্ষতি এটা আগামী দিনই বলবে। আপাতত বলা যেতে পারে বিজেপি যদি জিততে এবারও না পারে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে ভালো কিছু করা আরো কঠিন হবে, খুবই কঠিন হয়ে দাঁড়াবে, কর্মীদের মনোবল অনেকটাই ভেঙে যাবে, এটাই যা আশঙ্কা। আদারওয়াইজ এটা আর 5টা নির্বাচনের মতোই নির্বাচন। তৃণমূল যদি জেতে তাহলে তৃণমূলের মানে 20 বছর তৃণমূলের শাসন থাকবে, তার পরবর্তীতে আবার দেখা যাবে কি করা যায়, 5 বছর পরে কি হবে, অনেক কিছু হতে পারে। আপাতত এটা একটা নির্বাচন হিসেবেই আমি দেখছি। ধন্যবাদ আপনাকে। চর্চা ডিকোডে দর্শক এখন এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।